যখন নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল, তখন দেশ উত্তাল কংগ্রেসের আন্দোলন ঘিরে। রাহুল গান্ধীকে লাগাতার ইডির জিজ্ঞাসাবাদ, দেশ জুড়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় খণ্ডযুদ্ধ। বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে ধরা পড়ল এই ছবি। রাহুল গান্ধীকে লাগাতার ইডির জেরার মধ্যেই বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে নামল কংগ্রেস। রাজপথে তৈরি হলো ধুমধুমার পরিস্থিতি। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, হাতাহাতি, টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে তোলা হলো ভ্যানে, আটক, গ্রেফতারি। পুলিশের বিরুদ্ধে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সরব হলো কংগ্রেস। সোম, মঙ্গল, বুধ ন্যাশনাল হেরাল্ড মামলায় পরপর 3 দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রায় 30 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার ফের রাহুলকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সৌম্যবাবু, ইডি তো প্রেস কনফারেন্স করেন না, তাহলে উল্টো দিকের যুক্তি দিয়ে এই অনুষ্ঠানের ফরম্যাট মেনে আপনার কাছে আসা যেত। বিজেপির এক জাতীয় স্তরের নেতা, তাকে বলতে শুনলাম যে ইডি নিশ্চয়ই কিছু পেয়েছে, নয়তো রোজ গড়ে 11 ঘন্টা করে সব মিলিয়ে এখন 30 ঘন্টা কেটে গেছে, এত জেরা করতে হচ্ছে কেন? 11 ঘন্টা বা 6 ঘন্টা বা 18 ঘন্টা 30 ঘন্টা নয়, আরও 111 ঘন্টা জেরা করুক, আমরা জেরাতে যেতে কোনো অসুবিধা নেই, আমরা নিজেরা জাতি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনৈতিকভাবে আমরা যে কনসলিডেশন এবং আমরা যে একটা সবাই একসঙ্গে যাচ্ছিলাম ওনার সঙ্গে, তো এটাতে ওদের আপত্তিটা কোথায় হলো? কংগ্রেস পার্টি অফিসে ঢুকে সম্পত্তিকে তছনছ করা, পার্টি অফিসে কংগ্রেস নেতাদের ধরে মারা এবং আপনি বর্ষিয়ান কংগ্রেস নেতাদের টেনে হিঁচড়ে বুকের পাঁজর ভেঙে দেওয়া, এটার মধ্যে কোন বাহাদুরিটা দেখছেন আমি তো বুঝতে পারছি না। মানে আমি বলছি এআইসিসি অফিসে এই প্রথম বোধহয় পুলিশ ঢুকলো, এই প্রথম ঢুকে কাগজপত্র ছেড়ে দেওয়া এবং পুলিশ যেভাবে র্যানসেক করেছে। সুমনবাবু, স্বাধীনতার 75 বছর পরে প্রায় এখানে এরকম ঘটনা দেখিনি। দেখুন, ব্রিটিশ পুলিশের সঙ্গে লড়াই করেছে কংগ্রেস, ব্রিটিশের কারাগার দেখেছে। তো এই মাফিনামা দেওয়া বিজেপি যারা মনে করে যে এরা কংগ্রেসের সাথে এইভাবে লড়াই করবে, এরা এখনো মূর্খের স্বর্গে বাস করছে। আমি বিমল দার কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো, যে টানা 3 দিন রাহুল গান্ধী সংবাদ মাধ্যমের শিরোনামে, শেষ কবে এরকম হয়েছে আমার তো মনে পড়ে না বিমল দা। আমি রাজনীতির কথায় যদি বিমল দা আসি, সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তো আরো প্রাসঙ্গিক করে তুললেন আপনারা, মানবেন না? রাহুল গান্ধী আর কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে যাবেন বলে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হবে না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা লাফাবে বলে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করবে না, এরকম কোনো নিদান কোথাও দেওয়া হয়নি। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে তদন্ত হবে যদি অভিযোগ পাওয়া যায়। 2012 সালে সুব্রমণিয়াম স্বামীর একটা অভিযোগের ভিত্তিতেই প্রথম মামলা শুরু হয় এবং এটা নিশ্চয়ই আপনি জানেন যে 2015 সালে মাতা পুত্রকে কোর্ট থেকে জামিন নিতে হয়েছিল। ওই কোর্ট তো তখন ওটাকে খারিজ করে দেয়নি, কোর্ট বলেনি। আমি ওয়ান লাইনে সৌম্যবাবুর কাছে আসবো, তারপরে একবার তৃণমূলের প্রতিনিধির কাছে আসবো। জামিন না মানে কি পুত্র মানে ন্যাচারালি তারপরে তদন্ত হয়েছে, তদন্তের ভিত্তিতে সিবিআই কত আমি সেরেনি, সিবিআই নিশ্চয়ই প্রশ্ন করার মতো কিছু পেয়েছে, তাই জেরা করছে। এটা নিয়ে এত হেদিয়ে মূর্ছা যাওয়ার কি আছে? সিবিআই তো জেরা, এবং আর যারা বলছে প্রাসঙ্গিক হবে, একটা লাইনেই বলি, আজ গোটা ভারতবর্ষে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হাওয়া উঠেছে, তাতেই পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস বা জাতীয় স্তরে জাতীয় কংগ্রেস দুটোই। আমি হাওয়াটা এক লাইন না সুমনবাবু, সুমনবাবু হাওয়াটা শুনে নিন, হাওয়াটা কিরকম উঠেছে। এই যে বলছে দুর্নীতির বিরুদ্ধে দারুণ লড়াই করছে, তো আমি পশ্চিমবঙ্গের ইস্যু তুললেন, আমি পশ্চিমবঙ্গের একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই কত বড় হাওয়া উঠেছে। আপনারা প্রতিদিন দেখিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে এরা এত সিবিআই ইডি করেছে যে গরু পাচার কেলেঙ্কারি সব থেকে বড় নায়ক তিনি চলে গেলেন ভানুয়াতুর। আপনি আমাকে বলুন, আপনি তো পুরনো সাংবাদিক, আপনি আমাকে বলুন সিটিজেনশিপ পেতে গেলে ডক্টর শান্তনু সেন কার দরকার হয়, কোন ডিপার্টমেন্টের দরকার হয়? আমি সৌম্যবাবু এবং বিমলবাবু দুজনকে একটা করেই কথা বলবো। সৌম্যবাবুকে আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেন বলেই সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীকে চিঠি দিয়ে বলেছিলেন আমাদের একজোট হতে হবে, ইডি সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে লাগানো হচ্ছে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা তীব্র নিন্দা করেও আমি সৌম্যবাবুকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই। 8ই এপ্রিল 2022 পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলছে বাংলায় সিবিআই হওয়া উচিত। সিবিআই যখন বাংলায় হয় অধীরবাবু রিলিজ করেন, দয়া করে আজকে উপলব্ধি করুন। একটু বলেনি স্যার, আমি আপনার সামনে বলেনি, আমি আপনার সামনে বলেনি,
শান্তনুবাবু, আমি আচ্ছা, আপনার বেশ। থেকে বলে নি এক হ্যাঁ, সেকেন্ড second point। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি ওই যে হাওয়ার কথা বললেন বিমল বাবু, হ্যাঁ। আমি একটু বলে দিই, হ্যাঁ সত্যি হাওয়া উঠেছে। সেই হাওয়ায় 1998 সালের 1 জানুয়ারি জন্মদিন থেকে যে আসনটা পায়নি, যেখান থেকে বিজেপি মন্ত্রী পেয়েছিল, সেই আসনটাতেও 3,03,000 ভোটে তৃণমূল জিতেছে। হাওয়াটা এটাই উঠেছে। আর এই পরিস্থিতিতে কংগ্রেসের অভিযোগ শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লাগাতার মুখ খোলাতেই রাহুল গান্ধীকে যেন তেন প্রকারে হেনস্থা করতে চাইছে বিজেপি সরকার। মোদী রাহুলের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে ইডিকে ব্যবহার করছে, এই অভিযোগে সত্যাগ্রহে নেমেছে কংগ্রেস। সেই আন্দোলন রুখতে বল প্রয়োগের পাল্টা অভিযোগ উঠেছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ, কংগ্রেস সাংসদদের নিগ্রহের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা থানায় আটকে রাখা, এআইসিসি দফতরে ঢুকে পুলিশের ধরপাকড় ও মারধরের অভিযোগ। নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছে দেশের রাজধানীতে। এই প্রেক্ষাপটেই দিল্লি পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে বৃহস্পতিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে অভিযোগ জানান কংগ্রেস সাংসদরা। हिंदुस्तान की अमृतकाल को ये मोदी और अमित शाह की सरकार ये जहर काल में तब्दील करने की प्रयास कर रहे हैं, बना रहे हैं। आप खुद देखो, हिंदुस्तान में कभी क्या कोई आंदोलन नहीं होते। The most shocking thing for us is being the vice president and chairman of Rajya Sabha, when MPs were arrested these 3 days, definitely he would have received the report. But he says he has not received any report of any arrest of MPs. What does it mean? It means that there's no official arrest, we were detained. কংগ্রেসের আমলে যে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এটা থেকে অস্বীকার করতে পারবে না। আর তাতে কার কার হাত আছে, কারা কারা যুক্ত, এটা জানার অধিকার আছে মানুষের। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে এদিন দেশ জুড়ে রাজভবন অভিযানে ডাক দেয় কংগ্রেস। কলকাতায় কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে তেতে ওঠে পরিস্থিতি। রাজভবনের কাছাকাছি পৌঁছতেই পুলিশ কংগ্রেসের মিছিল আটকাতেই বেঁধে যায় তুলকালাম। মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস কর্মীদের তোলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে শুয়ে পড়েছেন, তাদেরকে এই মুহূর্তে পাঁজা খোলা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পাঁজা খোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ইস্যুতেই সকাল 11টার সময় টালিগঞ্জ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পার্ক সার্কাসেও পথ অবরোধ করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। চণ্ডীগড়ে কংগ্রেসের বিক্ষোভ অভিযান রুখতে জলকামান ব্যবহার করে পুলিশ। যোগীরাজ্যে উত্তরপ্রদেশের লখনৌ তেতে ওঠে কংগ্রেসের বিক্ষোভে। কর্ণাটকেও বিরোধী দলনেতা সিদ্ধরামাইয়ার নেতৃত্বে বিক্ষোভ দেখায় কংগ্রেস। রাজস্থানের জয়পুরেও ব্যাপক বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতাকর্মীরা। The entire force of the government of India is falling down upon its opponents. We have nothing to hide. The charges are baseless. There is no truth in it. There is no FIR. There is no misappropriation. There is no allegation. It's a 7-year-old case that they have raked up just to divert the attention of the people of this country. যদিও বিজেপি পাল্টা দাবি করছে দুর্নীতি আড়াল করতেই এভাবে আন্দোলনে নেমেছে কংগ্রেস। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব তারা খারিজ করে দিয়েছে। আর এরকম শত শত লোককে সারা দেশে জিজ্ঞাসাবাদ হচ্ছে। রাহুল গান্ধীর সম্বন্ধে যদি কোনো কমপ্লেন এসে থাকে বা যদি মনে হয় তার কাছে কোনো তথ্য আছে, তাকে ডাকে, তাতে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমরা অনেক দিন আগের থেকে বলছি যে ভারতবর্ষের যে সরকার, স্বৈরাচারী সরকার, সেই সরকার অপোজিশনকে গুড়িয়ে দিতে চেয়েছে। যে কেউ একটা বিরোধিতার সুর বলছে তাকে শেষ করে দিচ্ছে। সংবিধানকে শেষ, গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্যে হায়দ্রাবাদে কংগ্রেসের আন্দোলন চলাকালীন দলীয় নেত্রী রেণুকা চৌধুরী এক পুলিশ কর্মীর কলার ধরায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস নেত্রীর আচরণের কড়া নিন্দা করা হয়েছে বিভিন্ন মহলে। But I expect the police to apologize to me for manhandling us. Why are there so many men police around us? Ask them that question. এদিকে কংগ্রেসের দেশ জোড়া আন্দোলনের মধ্যেই সূত্রের খবর, বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিয়ে রাহুল গান্ধী অনুরোধ করেছেন তাকে যেন শুক্রবারের পরিবর্তে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, ইডি এই অনুরোধ বিবেচনা করছে। তদন্তের নামে রাহুল গান্ধীকে হেনস্থার অভিযোগে যখন দেশ জোড়া আন্দোলনে নেমেছে কংগ্রেস, তখন মোদী সরকারের সদ্য ঘোষিত অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশের নানা রাজ্যে শুরু হয়েছে তরুণদের প্রবল ক্ষোভ বিক্ষোভ। চারদিকে ক্ষোভের আগুন। দাউ দাউ করে জ্বলছে ট্রেন। টচনচ স্টেশন, একের পর এক গাড়ি জ্বলছে।
কোথাও গুলি চালালো পুলিশ, কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসের শেল ফাটানো হলো। জায়গায় জায়গায় পথ অবরোধ, রেল অবরোধ, বিক্ষোভ। অগ্নিবীর নিয়োগ বিতর্কে যেন অগ্নিপথের মুখোমুখি কেন্দ্র। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ডের মতো একের পর এক বিজেপি শাসিত রাজ্য তেতে উঠল চাকরি প্রার্থীদের বিক্ষোভে। বিক্ষোভের আঁচ পড়ল দিল্লি, রাজস্থান থেকে বাংলায়। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে এভাবেই আগুন জ্বলে উঠল একাধিক রাজ্যে। সম্প্রতি অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই প্রকল্পে যাদের নিয়োগ করা হবে তাদের বয়স হবে 17.5 থেকে 21 বছর। প্রত্যেকে পরিচিতি পাবেন অগ্নিবীর হিসেবে। প্রতি বছর সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে কি ধরনের শূন্যপদ তৈরি হচ্ছে তার উপর নির্ভর করছে কতজন করে প্রতি বছর নিয়োগ করা হবে। প্রথম বছর 40,000 নিয়োগ হবে। প্রথম বছর এই অগ্নিবীররা পাবেন মাসে 30,000 টাকা। চতুর্থ বছরে সেই টাকার অঙ্ক দাঁড়াবে 40,000-এ। আয়ের 30% তারা জমাতে পারবেন। সমপরিমাণ টাকা দেবে সরকারও। 4 বছরে মেয়াদ শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের 25%কে স্থায়ী কর্মী হিসেবে সেনাবাহিনীতে নেওয়া হবে। বাকি 75%কে আর সেনাবাহিনীতে রাখা হবে না। তখন তাদের দেওয়া হবে 10 থেকে 11 লক্ষ টাকা ভাতা, যা হবে সম্পূর্ণ করমুক্ত। কিন্তু অবসরের পর ওই 75% অগ্নিবীররা সেনাবাহিনীর অবসরকালীন কোনো সুবিধে পাবেন না। প্রাক্তন সেনাকর্মী বলেও উল্লেখ করা যাবে না। পেনশন কিংবা গ্র্যাচুইটিও পাবেন না। তবে 4 বছর কর্মরত অবস্থায় কোনো অগ্নিবীরের মৃত্যু বা অঙ্গহানি হলে মিলবে আর্থিক সাহায্য। মোদী সরকার এই প্রকল্প ঘোষণা করার পরই প্রাক্তন সেনাকর্তাদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেন, 4 বছর পর এদের ভবিষ্যৎ কি হবে। দেশের সব জায়গাতেই একটা হুলুস্থুলু পড়ে গেছে, একটা যেন প্রতিবাদের ঝড় উঠেছে সব জায়গাতে। এবং তারা বলছে যে এই 4 বছর পরে আমি কি করব? 10,000 টাকা 20,000 টাকা তো এই 7 দিন 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমার কি কাজ হবে? আমার কি কাজ দেবে লোকেরা? কোনো কাজই দেবে না, আমি বেকারে হয়ে যাব। এই জন্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিপথ বলে যে একটা অবজেকশনটা চলেছে সেটা দেশব্যাপী তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত সেনাকর্তারা যে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাস্তবে সেটাই ঘটল। বৃহস্পতিবার অগ্নিপথ বিতর্কে বিক্ষোভের আঁচ আরো গনগনে হয়ে উঠল। যে রাজ্য থেকে প্রচুর সংখ্যক যুবক সেনাবাহিনীতে যান সেই বিহারের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আরা, কৈমুর, গোপালগঞ্জ, বক্সারের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। কৈমুরের ভবুয়া রোড স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একইভাবে পরপর ট্রেনে ভাঙচুর করে আগুন লাগানো হয় বিহারের ছাপড়া এবং গোপালগঞ্জেও। আরা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ভয়ঙ্কর ইট বৃষ্টি চলে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় রেলের অফিস। রেলরক্ষী বাহিনীর সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের। জেহানাবাদে ট্রেন অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। বিহারের নওয়াদায় দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। হরিয়ানার পুলিশ কর্তার অফিসের সামনে বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। জাতীয় সড়কে একের পর এক গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা ইট ছুটতে থাকে পুলিশ কর্তার অফিস লক্ষ্য করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি চালাতে দেখা যায় হরিয়ানা পুলিশকে। অগ্নিপথ বিতর্কের আঁচ পড়েছে বাংলাতেও। এদিন ভাটপাড়া কাকিনাড়ার আর্য সমাজ মোড়ে অবরোধ করেন চাকরি প্রার্থীরা। টায়ার জ্বালিয়ে প্রায় 20 মিনিট পথ অবরোধ করে রাখা হয়। অনেক রকমের অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে
4 বছর সার্ভিস করে লোকটা চলে যাবে, তাকে সিভিল এমপ্লয়মেন্ট যে অপরচুনিটিগুলো আছে তাতে অ্যাবজর্ব করা হবে। দেশের প্র্যাকটিক্যাল সিচুয়েশন আজকে যে তারা সিকিউরিটি গার্ড ছাড়া কোনো এমপ্লয়মেন্ট পায় না, সুতরাং এদের ভবিষ্যৎ কি আমি খুব ডাউটফুল। সুতরাং এটা একটা খুব ইল থট, খুব বিবেচনা না করে একটা টেম্পোরারি ডিসিশন নিয়েছে পেনশন বিল আটকাবার জন্য, পেনশন বিলটা কম করার জন্য। 4 বছরের পরে যারা ছেড়ে দেবে তাদের 11-12 লাখ টাকা হাতে পাবে, কিন্তু তখন তার বয়স 24-25 বছর। এরপরে ওর ফিউচারটা কি, এর সম্বন্ধে কতটা আমরা ডেপথে অ্যানালাইজ করেছি সেটা উপরে আমি কোনো কমেন্ট এখন পর্যন্ত দেখিনি। অগ্নিপথ বিতর্ক নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, র্যাঙ্কও নেই, পেনশনও নেই, 2 বছর ধরে সরাসরি নিয়োগ নেই, 4 বছর পর সুস্থির ভবিষ্যতের দিশা নেই, সেনার প্রতি সরকারের সম্মানবোধ নেই, দেশের বেকার যুবকদের আরতি শুনুন, দয়া করে অগ্নিপথে হাঁটিয়ে এদের ধৈর্যের অগ্নি পরীক্ষা নেবেন না প্রধানমন্ত্রীজি। मैं मांग करता हूं कि सरकार अग्निपथ भर्ती परियोजना को तुरंत वापस ले, क्योंकि ये योजना ना तो देश की सुरक्षा, जो देश चारों तरफ से दुश्मनों से घिरा हुआ है, उस देश की सुरक्षा के लिए, क्योंकि एडहॉक रूप में ये 4 साल के लिए पहला साल तो ट्रेनिंग में जाएगा, तो ना तो देश की सुरक्षा के हित में, ना राष्ट्र हित में है, ना ही उन युवाओं की के भविष्य के हित में, जो युवाओं, और ये ना सिर्फ उनके भविष्य के अहित में है, लेकिन उनकी जो पवित्र राष्ट्र के लिए समर्पण और संकल्प लेने की जो भावनाएं हैं, उनका अपमान मैं इसको मानता हूं। কি চুক্তিতে সেনা এটা হতে পারে কখনো? তার মধ্যে আবার আরএসএস লোক ঢোকাচ্ছে। এ তো সম্পূর্ণভাবে দেশের নিরাপত্তা প্রতিরক্ষার সঙ্গে আপোষ, নিজেদের দলীয় রাজনীতি করতে গিয়ে এবং আর্থিক ব্যর্থতায়, আর্থিক চাপে সেনাবাহিনীকে দুর্বল করা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে এটা সেনাবাহিনী নিয়ে। কেন্দ্র সরকার একটা প্রকল্প জারি করেছে, চিন্তা ভাবনা করেই করেছে। সে ব্যাপারে আমার মনে হয় সাধারণ মানুষকে আরও তার উদ্দেশ্যটা পরিষ্কার করে বলার দরকার আছে, জানানোর দরকার আছে। এই যুবকরা তারা মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, শারীরিকভাবে ট্রেনিং নিয়ে শিক্ষিত হবেন সরকারি টাকায়, এবং তারা ভাতাও পাবেন, অন্যান্য কাজের যোগ্য হয়ে উঠবেন, সেরকম যুব সমাজ তৈরি করার চেষ্টা চলছে। তার 25% তারা কন্টিনিউ করবেন, বাকিরা 4 বছর পরে রিটায়ারমেন্ট হবেন, এই প্রভিশন আছে। তো আমার মনে হয় সেই বিষয়টা যুবকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা তাদেরকে বুঝিয়ে বলার দরকার আছে। তারা জানি না কাদের কথা এই ধরনের করছেন, এই বিষয়টা ক্লিয়ার করলে আমার মনে হয় জিনিসটা সমাধান হয়ে যাবে। শুধু বিরোধীরাই নয়, অগ্নিপথ বিতর্কে নিজের সরকারেরই নীতির সমালোচনা করেছেন উত্তরপ্রদেশের পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধীও। এই ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দেওয়ার পাশাপাশি টুইটারে তিনি লেখেন, অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের যুব সম্প্রদায়ের মনে অনেক প্রশ্ন জেগেছে। অস্থির পরিস্থিতি থেকে যুব সম্প্রদায়কে বের করে আনতে সরকার এই প্রকল্প সম্পর্কে নীতিগত অবস্থান স্পষ্ট করুক, যাতে দেশের যুবশক্তিকে ইতিবাচক দিশায় এগিয়ে নিয়ে যাওয়া যায়। একদিকে চাকরি প্রার্থীরা যখন প্রশ্ন তুলছেন যে 4 বছর পর সেনা থেকে অবসর হওয়ার পরে তারা কি করবেন, কি হবে তাদের ভবিষ্যৎ, সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবশ্য টুইটারের মাধ্যমে বার্তা দিয়েছেন, অগ্নিপথ প্রকল্প যুব সম্প্রদায়কে নতুন দিশা দেখানোর পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের এক ভিত্তি। আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। মা ভারতীর সেবার সংকল্প নিয়ে আমাদের অগ্নিবীররা রাষ্ট্রের অমূল্য নিধি হয়ে উঠবেন। उत्तर सरकार अग्निवीरদের पुलिस এবং অন্যান্য ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। इस तरह के आंदोलन को वापस लेकर जो सरकार की जो मंशा है उसको समझने का प्रयास करें। राज्य आपका है, देश आपका है, सरकार के साथ आपका सहयोग रहेगा तो हम सब मिलकर और बेहतर कर सकेंगे। सब मिलिए उत्ताल परिस्थिति। एबीपी आनंद।